আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করেছি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা প্রত্যেকে? হ্যাঁ একটু স্যার, কেউ পাচ্ছি। রিপ্লাই দাও। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক আজকে পড়বো, যেটার থেকে অনেক কোয়েশ্চেন্স আসে। একটু কমপ্লেক্সও আছে ব্যাপারটা, কারণ আমি জানি না তোমাদের ইমিউনোলজির নলেজটা কেমন আছে। যদি ইমিউনোলজির নলেজ ভালো থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। দ্যাট কেস ইমিউনোলজির নলেজ যদি প্রপার থাকে, তোমরা যদি different types of immune system এর যদি জানো, তাহলে এই টপিকটা বুঝতে খুব একটা সমস্যা হবে না। কিন্তু সেটা যদি না জানো তাহলে একটু প্রবলেম হতে পারে। এনিওয়ে, লেট আস স্টার্ট। ঠিক আছে, তো ইমিউন রেসপন্স টু ভাইরাস। এবার ইমিউন রেসপন্স আমরা একেবারে বেসিক জানি যে ইমিউন রেসপন্স দু ধরনের হয়। একটা ইনেট ইমিউন রেসপন্স, যেটা নন স্পেসিফিক হয় এবং সব মাইক্রোবস এর এগেনস্টেও হয়। আর একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স, যেটা কি স্পেসিফিক হয়, স্পেসিফিক ফর আ স্পেসিফিক কাইন্ড অফ প্যাথোজেন। এবার যেটা নেক্সট ব্যাপার আসছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স, এই অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স কিন্তু আবার দু ধরনের হয়। কি না, একটা হচ্ছে গিয়ে আমার বি সেল মিডিয়েটেড, একটা হচ্ছে গিয়ে টি সেল মিডিয়েটেড। মানে একটা হচ্ছে হিউমোরাল ইমিউন রেসপন্স আর একটা হচ্ছে গিয়ে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স। সো দিজ আর দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ। নাও লেট আস আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান বাই ওয়ান। তাহলে আহ প্রথমে আমি যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে যে যখন আমাকে একটা ভাইরাস অ্যাটাক করছে, হোয়াট আর দ্য ইনেট ইমিউন রেসপন্স, মানে যেটাকে আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলে থাকি, উইচ ইজ নন স্পেসিফিক। ঠিক আছে, কিন্তু নন স্পেসিফিক হলেও এটা কিন্তু অত্যন্ত র্যাপিড। হ্যাঁ, আর জাস্ট ভাইরাস অ্যাটাক করা বা ভাইরাল এন্ট্রির সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায়। এটা ভাবার বিষয় যে তোমরা, আমি দেখেছি যে কলেজের বাইরে এই ফুচকা টুচকা খাও, পাপড়ি চাট ইত্যাদি খাও, কিন্তু সেগুলো যখন খাচ্ছ তোমরা তো নিশ্চয়ই হাত ধুয়ে খাচ্ছ না। মানে জাস্ট ফুচকাওয়ালার কাছে যাচ্ছ, ফুচকা খেয়ে নিচ্ছ, আর ফুচকাওয়ালা যে কি ধরনের জল ইউজ করে ইত্যাদি, বা ফুচকা কোথায় তৈরি হয় সেটা যদি তোমরা দেখো ফুচকা কোথায় তৈরি হয়, তাহলে তোমরা ফুচকা খাওয়াই ছেড়ে দেবে। যাই হোক, বাদ দাও। এখন ব্যাপারটা হচ্ছে যে ফুচকাটা খাচ্ছ বলে কিন্তু সঙ্গে সঙ্গে যে তোমার তার জন্য কোনো পেটের অসুখ হয়ে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমাদের সবসময় একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স থাকে। কি না, ব্যাকটেরিয়া অবশ্যই ঢুকছে ফুচকার সাথে। ফুচকার জলে ম্যাক্সিমাম ইয়ারসিনিয়া এন্টারোকোলাইটিকা পাওয়া যায়, যেটা কিন্তু একটা এন্টারো মানে একটা এন্টারোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়া, মানে পেটের অসুখ কজ করে। বাট তোমার পেটের মধ্যে তোমার যে স্টমাক আছে, তাতে কি আছে না, ইউ হ্যাভ ডাইজেস্টিভ জুসেস। ঠিক আছে, মানে তোমার কিন্তু সেই স্টমাকের মধ্যে যে প্রোটিয়েজ গুলো আছে সেগুলো কিন্তু ওই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দেবে। দেন ইউ হ্যাভ ইন্টেস্টিন, সেখানে বিভিন্ন ধরনের এনজাইমস আছে, প্রোটিয়েজেস আছে, লাইপেজেস আছে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট কে ব্রেক করে, সেরকম এনজাইমস আছে, নিউক্লিক অ্যাসিড কে ব্রেক করে। এবং তার থেকে বড় কথা, স্টমাকের যে অ্যাসিডিক পিএইচ সেটাও কিন্তু ব্যাকটেরিয়াটাকে ডিস্ট্রয় করে দেবে। ফলে আলটিমেটলি ওটা কিন্তু সেলকে না ইনফেক্ট করার সম্ভাবনাই বেশি। বা আমার গায়ে যদি অনেক রকমের, আমরা জানি যে আমার এক হাতের আলুতে যত ব্যাকটেরিয়া আছে পৃথিবীতে অত মানুষ নেই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে আমি সবসময় ইনফেক্টেড হচ্ছি না, কারণ আমার তো স্কিন আছে যেটা ওই ব্যাকটেরিয়াটাকে আর কি প্রিভেন্ট করছে। আমার এয়ারে প্রচুর ব্যাকটেরিয়া আছে, তাতে কি আমার সবসময় রেসপিরেটরি প্রবলেম হচ্ছে? না, হচ্ছে না, কারণ আমরা জানি যে আমাদের যে ট্র্যাকিয়া আছে সেখানে কিন্তু মিউকাস মেমব্রেন আছে, যারা কিন্তু ওইটাকে ট্র্যাপ করে নিচ্ছে। সো এই উদাহরণগুলো আমি এই জন্য দিচ্ছি। সো দিজ আর দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্সেস। হ্যাঁ, কিছু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্যারিয়ার্স, ফর এক্সাম্পল ভাইরাস যখন এন্ট্রি করছে, উই হ্যাভ দ্য স্কিন। স্কিন যতক্ষণ ইন্ট্যাক্ট আছে, ভাইরাস কিন্তু ব্লাডের সাথে কন্ট্যাক্টে আসতে পারছে না। তাহলে ইন দ্যাট কেস কোনোভাবেই ওই ভাইরাসটা তোমাকে ইনফেক্ট করতে পারবে না। দেন দেয়ার আর মিউকাস মেমব্রেনস, যেগুলো আমাদের রেসপিরেটরি ভাইরাসেস। সেগুলো যখন আমরা ইনহেল করছি, তখন কি হচ্ছে যে আমাদের যে ট্র্যাকিয়া আছে, সেখানে যে মানে শ্বাসনালী, শ্বাসনালীতে যে মিউকাস মেমব্রেন আছে তারা কিন্তু ওই ভাইরাসটাকে ট্র্যাপ করে নিচ্ছে। ঠিক আছে, ফলে ভাইরাস এন্ট্রি কিন্তু হতে দিচ্ছে না। এছাড়াও কি হচ্ছে যে মিউকাস আছে, যেটা বলছিলামই, সেগুলো মিউকাস সিক্রিশন প্রচুর হয়। আমাদের সর্দি হলে আমরা এটা বুঝতেই পারি যে মিউকাস সিক্রিশন প্রচুর হচ্ছে।
which basically traps the viruses. কিন্তু এছাড়াও, হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনটা মুভ করছে, সবাই দেখতে পাচ্ছ তো? স্ক্রিন ইজ মুভিং, পাচ্ছো? হ্যাঁ স্যার, পাচ্ছি। ওকে, ভেরি গুড। এছাড়াও কিন্তু আমাদের অনেক সেলুলার কম্পোনেন্টস থাকে, ঠিক আছে? ম্যাক্রোফাজেস, ডেনড্রাইটিক সেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্যাগোসাইটোসিস, মানে ভাইরাসটাকে খেয়ে নেবে। এরা কি করে, এর কিন্তু স্পেসিফিক নয় কোনো ভাইরাসের জন্য, কিন্তু এরা কি করে, ভাইরাল কম্পোনেন্টকে চিনতে পারে বাই প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টরস বা পিআরআরস বা টোল লাইক রিসেপ্টরস এর সাহায্যে এরা কিন্তু ভাইরাল কম্পোনেন্টকে চিনতে পারে, এবং তারপর সেগুলো ফ্যাগোসাইটোসিস হয়ে যায়। ঠিক আছে, আর কি সেলুলার কম্পোনেন্টস আছে? ন্যাচারাল কিলার সেলস, খুব ইম্পর্টেন্ট। ন্যাচারাল কিলার সেলস কি করে, যদি আমার কোনো সেল ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে সেই সেলটাকে ও ডিস্ট্রয় করে দেবে। কিভাবে না, ও রেকগনাইজ করবে যে সেখানে এমএইচসি ক্লাস ওয়ান মলিকিউলের এক্সপ্রেশন কিন্তু অনেক কম হচ্ছে। এবার এমএইচসি ক্লাস ওয়ান মলিকিউল কি, ওইটা বোঝাতে গেলে আবার একটা ক্লাস লেগে যাবে, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স ওয়ান। যাই হোক, তো এক ধরনের মলিকিউল যেটা অ্যান্টিজেন প্রেজেন্টেশনে খুব হেল্পফুল, সেই মলিকিউলের এক্সপ্রেশন যদি কমে যায়, তখন কিন্তু ন্যাচারাল কিলার সেল কি করছে, যে সেটাকে রেকগনাইজ করছে এবং মেরে দিচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেলটাকে। ইন্টারফেরন্স খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাইরাস ইনফেকশনের এগেনস্টে যে থেরাপি হয়, তাতে কিন্তু এই ইন্টারফেরন ইউজ করা হয়। ঠিক আছে, ইন্টারফেরন থেরাপি একটা আলাদা কনসেপ্ট আছে। তাহলে ভাইরাস ইনফেক্টেড সেলস যেগুলো আছে, তারা কিন্তু টাইপ ওয়ান ইন্টারফেরন্স আর কি ক্ষরণ বা সিক্রিট করে, যেটা হচ্ছে ইন্টারফেরন আলফা আর ইন্টারফেরন বিটা। এইটা করলে কি হচ্ছে, ইন্টারফেরন যদি আলফা বিটা সিক্রিট হয়, তখন একটা অ্যান্টিভাইরাল স্টেট চলে আসছে। ঠিক আছে, কোথায় না, আশেপাশের যে সেলগুলো তার মধ্যে একটা অ্যান্টিভাইরাল সেল স্টেট চলে আসছে। ইন্টারফেরন কি করছে, ভাইরাল রেপ্লিকেশন কে প্রিভেন্ট করে দিচ্ছে, ফলে ভাইরাল প্রোটিন সিনথেসিসও হচ্ছে না। ফলে আশেপাশের সেলগুলোকে কিন্তু ভাইরাস ইনফেক্ট করে গ্রো করতে পারছে না। এছাড়াও ইনফ্লামেটরি রেসপন্স, আমাদের যদি আমরা দেখি যে কোথাও যদি কোনো ইনফেকশন হলো বা কিছু কেটে গেল, সেখানে লাল হয়ে ফুলে যাওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে, এটা কেন না, কারণ ওই ফুলে গেলে সেখানে লাল হয়ে ফুলে যাওয়া মানে কি, ভ্যাসো ডাইলেশন হয়েছে, মানে সেখানে প্রচুর আর্টারি গুলো যেগুলো আছে, হ্যাঁ, মানে আমাদের যে ব্লাড ভেসেলস গুলো সেগুলো ডাইলেটেড হয়ে গেছে, মানে প্রসারিত হয়ে গেছে, যার ফলে ব্লাড ফ্লো বেশি হচ্ছে। ব্লাড ফ্লো বেশি হলে ইমিউন সেলস বেশি আসছে, ঠিক আছে, এবং ইমিউন সেলস যদি বেশি আছে, তারা কিন্তু অ্যান্টিভাইরাল ডিফেন্স দিচ্ছে। এবং এই যে ইনফ্লামেটরি রেসপন্স, ওয়ান্স দ্য ভাইরাস ইজ ইনফেক্টিং ইয়োর সেলস, দ্যাট ইজ মিডিয়েটেড বাই সাইটোকাইনস লাইক ইন্টারলিউকিন ওয়ান অ্যান্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে, দিজ আর অল ডিফারেন্ট কাইন্ড অফ ইনেট immune responses. Now let us come to the adaptive immune response. অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স মানে কি, এটা কিন্তু স্পেসিফিক, মানে করোনা ভাইরাসের বিরুদ্ধে একটা হবে, এইচআইভির বিরুদ্ধে এক ধরনের হবে, রাইনো ভাইরাসের বিরুদ্ধে এক ধরনের হবে। ঠিক আছে, তো এটা কিন্তু ইনেটের মতো না, যেটা নন স্পেসিফিক ছিল। নন স্পেসিফিকটা এইচআইভি, কোভিড, তারপর রাইনো ভাইরাস, তারপর হচ্ছে গিয়ে চিকেন পক্স ভাইরাস, সবার ক্ষেত্রে কিন্তু সেম হচ্ছিল, কিন্তু এইটা কিন্তু সেরকম হচ্ছে না। ঠিক আছে, অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স উইল বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট টাইপস অফ ভাইরাসেস। হ্যাঁ, মানে এটার আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিই। আমাদের কলেজেরই বাংলা ডিপার্টমেন্টের একজন অধ্যাপক, সিনিয়র অধ্যাপক, তিনি আমাকে বলেছিলেন যে আমি তো কোভিড এর এগেনস্টে ভ্যাকসিন নিয়েছি, কোভিশিল্ড, তা সত্ত্বেও কেন আমার বারবার সর্দি হচ্ছে বলতো। তা এইটা কিন্তু আমাদের বুঝতে হবে যে অ্যাপারেন্টলি অসুখ দুটোকে এক মনে হলেও অ্যাকচুয়ালি কিন্তু অসুখ দুটো এক ভাইরাস দ্বারা কজ হয় না। আমাদের যে নর্মাল সর্দি কাশি হয়, সেটা রাইনো ভাইরাস ইনফেকশন। আর কোভিড হলে যে সর্দি কাশি জ্বর যেটা হচ্ছিল, সেটা হচ্ছিল গিয়ে সার্স কোভ টু। হ্যাঁ, মানে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, যে ভাইরাসটা আছে, যেটা কজ করে সার্স, মার্স বা
ওইগুলো একটা গ্রুপের ভাইরাস, মিডল ইস্ট অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এই গ্রুপের ভাইরাস। তো দিজ আর কমপ্লিটলি ডিফারেন্ট ভাইরাসেস। ঠিক আছে? তা একটার ক্ষেত্রে যে ইমিউন রেসপন্সটা কাজ করবে, সেটা কিন্তু অন্যটার ক্ষেত্রে কাজ করবে না। মানে আমার যদি কোভিড এর ভ্যাকসিন নিই, তার মানে আমার সর্দি কাশি হবে না, এটা কিন্তু। আইকে মিউট করো। এটা কিন্তু নয় ব্যাপারটা। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং এটা কেন না, তার কারণ হচ্ছে যে আমাদের ইমিউনিটি যেটা আসছে থ্রু ভ্যাকসিনেশন, দ্যাট ইজ মেনলি থ্রু অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স, উইচ ইজ স্পেসিফিক ফর আ পার্টিকুলার ভাইরাস, অ্যান্ড ডেফিনেটলি ইট ইজ লং লাস্টিং। ঠিক আছে? তাহলে এই ইমিউন রেসপন্সটা কখন ডেভেলপ হচ্ছে? ওয়ান্স দ্য অ্যান্টিজেন, মানে ভাইরাসের কিছু প্রোটিন, দ্যাট ইজ প্রেজেন্টেড। ঠিক আছে? এবার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস আছে অনেক ধরনের, বি সেলস, ডেনড্রাইটিক সেলস, অনেক কিছু আছে। ঠিক আছে, তাতে আমি যাচ্ছি না। তো এই প্রথমে এই অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সের একটা ব্রাঞ্চ হচ্ছে গিয়ে হিউমারাল ইমিউনিটি, যেটা আমাদের বি সেলের দ্বারা মিডিয়েটেড, সহজ ভাষায় যেখানে অ্যান্টিবডি তৈরি করা হয়। এটাতে তোমাদের সব থেকে ক্লিয়ারলি মনে থাকবে যে হিউমারাল ইমিউনিটি বি সেল দ্বারা মিডিয়েটেড, সহজ ভাষায় যাতে অ্যান্টিবডি তৈরি করা হয় ভাইরাল অ্যান্টিজেন্স বা ভাইরাল প্রোটিনস বা ভাইরাল কম্পোনেন্টস এর এগেনস্টে। এই অ্যান্টিবডির কাজ কি? এই অ্যান্টিবডি নিউট্রালাইজ করে দেয় ভাইরাসকে। হ্যাঁ। এবং সেটাকে কিন্তু হোস্ট সেলে এন্টার করতে দেবে না। ভাইরাসের অপসোনাইজেশন এবং ফ্যাগোসাইটোসিস প্রমোট করে। ফ্যাগোসাইটোসিস মানে জানোই, যে ফ্যাগোসাইটস লাইক ম্যাক্রোফাজেস এন্ড অল, হ্যাঁ, দে ইট দ্য ভাইরাস। অপসোনাইজেশন মানে হচ্ছে, তোমাদের কিভাবে বোঝাবো, থালায় করে সাজিয়ে দেওয়া। ঠিক আছে? আমি যদি তোমাকে, মানে তোমরা যারা বড় রেস্টুরেন্টে গেছো, তারা বুঝতে পারবে যে কি ডিফারেন্সটা হয়। ধরো তুমি অর্ডার করলে গিয়ে হচ্ছে একটা সিঙ্গাড়া। ঠিক আছে? এমনি তুমি দোকানে গিয়ে অর্ডার করছো, তারা তোমাকে একটা ঠোঙায় ধরিয়ে দিচ্ছে। আর বড় রেস্টুরেন্টে যদি তুমি যাও, তারা ওই সিঙ্গাড়া দেবে, দু ধরনের সস দেবে, একটু ধনেপাতা দেবে, একটু টমেটো কেটে দেবে, একটু শসা কেটে দেবে, একটা সুন্দর থালায় দেবে। তখন কিন্তু তোমার জিনিসটা খেতে মানে অনেক বেটার লাগবে আর কি। ঠিক আছে? সো দিস ইজ কল্ড অপসোনাইজেশন। মানে এই ভাইরাসটাকে তুমি একটা থালায় সাজিয়ে কারুর সামনে প্রেজেন্ট করছো, ফ্যাগোসাইটের সামনে, যাতে ফ্যাগোসাইট ওটাকে সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে এক ধরনের সিস্টেম যেটা আর কি বিভিন্ন পাথওয়ের দ্বারা কাজ করে, এবং কোনো সেল যদি ভাইরাস ইনফেক্টেড হয়, তাহলে সেই সেলকে মেরে দেওয়ার ব্যবস্থা করে এবং ভাইরাসের এগেনস্টে ইমিউন রেসপন্স আনে। তাহলে অ্যান্টিবডির কাজ হচ্ছে এই তিনটে, আমি বলবো না, আরো অনেক কাজ আছে, বাট মূলত এই তিনটে কাজ করে অ্যান্টিবডি, যেটা আর কি হিউমারাল ইমিউন সিস্টেম বা বি সেল তৈরি করে। এছাড়াও এক ধরনের ইমিউন রেসপন্স হয়, সেটা হচ্ছে গিয়ে সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেটা টি সেলের দ্বারা হয়। এবার টি সেল দু ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে সাইটোটক্সিক টি সেল, মানে যেটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেলকে মেরে দেবে। আরেকটা হচ্ছে গিয়ে হেল্পার টি সেল, যেটা হেল্প করবে অন্যান্য সেলকে টু ফাইট দা, বা এক্সাইট করবে অন্যান্য সেলকে টু ফাইট দা ভাইরাল ইমিউন রেসপন্স। জাস্ট আ মিনিট, আমার একটা কল আসছে। সরি। তো এবার যেটা ব্যাপার হচ্ছে যে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস, ঠিক আছে, সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস। হ্যাঁ। এটা কি করছে? এগুলোকে আমরা বলি CD8+ টি সেলস, আর হেল্পার টি সেলস কে বলি CD4+ টি সেলস। সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস হচ্ছে, ওরা ভাইরাল পেপটাইডস কে প্রেজেন্ট করছে, হ্যাঁ, অন MHC class 1 মলিকিউলস। এইগুলো এখন বোঝাতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। সহজ কথা হচ্ছে যে আহ ভাইরাস যে তোমার শরীরে ঢুকেছে, এবার এইটার ভাইরাল যে অ্যান্টিজেনস আছে সেগুলোকে প্রেজেন্ট করতে হবে, তবেই তো সেগুলোকে রেকগনাইজ করবে, এবং তার এগেনস্টে আর কি ইমিউন রেসপন্স হবে। তো সাইটোটক্সিক টি সেলের কাজ হচ্ছে যে ভাইরাস ঢুকেছে এটা জানান দেওয়া, অন্যান্য ইমিউন সেলস এর কাছে এটাকে জানান দেওয়া, যে দেখো ভাইরাসটা ঢুকেছে এবং ভাইরাসের এই কম্পোনেন্টটা দেখা যাচ্ছে, এবার তোমরা এসে এই ভাইরাসটাকে মারো। এই সাইটোটক্সিক টি সেলস কি করছে? এ কিন্তু
যদি কোনো সেল অলরেডি ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে থাকে, তাকে কিন্তু মেরে দিচ্ছে বা তাকে অ্যাপোপ্টোসিসের পাথওয়েতে ফেলে দিচ্ছে, ইনডিউস অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ, বাই রিলিজিং পারফোরিন বা গ্র্যানজাইমস। এই সেলস গুলো, সাইটোটক্সিক টি সেলস পারফোরিন বা গ্র্যানজাইমস রিলিজ করছে, যাতে আর কি আম, মানে যে সেলগুলো ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হয়েছে তারা কিন্তু অ্যাপোপ্টোসাইজ হয়ে মরে যায়। Then we have another group of cells, that is helper T cells বা CD4 plus T cells. এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা যারা এইচআইভির ব্যাপারে একটু হলেও পড়েছো তারা জানো যে এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এরা কিন্তু এই হেল্পার টি সেলস কে ইনফেক্ট করে। ঠিক আছে, এর সারফেস রিসেপ্টর কে রেকগনাইজ করে ইনফেক্ট করে এদের কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেয়, যার জন্য কিন্তু এইচআইভি হলে ইমিউনিটি কমে যায় এবং আস্তে আস্তে এইডস ডেভেলপ করে। হ্যাঁ, এই যে হেল্পার টি সেলস, হ্যাঁ, তাহলে এটা এটা কি করছে, যে আমরা দেখছিলাম যে সাইটোটক্সিক টি সেলস কি করছিল, যে যখন জানান দেওয়া হচ্ছিল যে ভাইরাস এন্ট্রি করেছে, ঠিক আছে, এই ইয়ের সারফেসে আর কি, ধরো তোমার ডেনড্রাইটিক সেলস কিংবা বি সেলস কিংবা ম্যাক্রোফাজের সারফেসে, তখন সাইটোটক্সিক টি সেলস কি করছে, সেইটাকে রেকগনাইজ করছিল। ঠিক আছে, ভাইরাল পেপটাইডস গুলোকে রেকগনাইজ করছিল এবং ভাইরাল পেপটাইডস গুলোকে রেকগনাইজ করছিল, কোনগুলো, যেগুলো এমএইচসি ক্লাস ওয়ান এর সারফেসে আর কি প্রেজেন্টেড হচ্ছিল, এবং তারপর পারফোরিন বা গ্র্যানজাইমস রিলিজ করে অ্যাপোপ্টোসিস ইনডিউস করছিল, এগুলো সাইটোটক্সিক টি সেলস করছিল। রাইট, হেল্পার টি সেল কি করছে, ঠিক আছে, আমি কিন্তু একটা জিনিস একটু তোমাদের বলি, হয়তো আমার বলাতে ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে গেছে। এই যে জানান দেয়া ব্যাপারটা, এটা কিন্তু সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস করছে না। আমি প্রথম দিকে বলছিলাম যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন যে ব্যাপারটা, দ্যাট ইজ মিডিয়েটেড বাই এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, ম্যাক্রোফাজেস, ডেনড্রাইটিক সেলস, বি সেলস। সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস ওগুলোকে রেকগনাইজ করছে। সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস কিন্তু সেই সেলগুলোকেই রেকগনাইজ করতে পারে যার এমএইচসি ক্লাস ওয়ান মলিকিউলস এর প্রেজেন্ট করছে, যে অ্যান্টিজেন্স গুলো। হ্যাঁ, এবং তারপরে সেগুলোকে মেরে দিচ্ছে। হেল্পার টি সেল কি করছে, এরা রেকগনাইজ করছে এমএইচসি ক্লাস টু মলিকিউলস, যে সেলগুলোর সারফেসে আছে, সেই ধরনের সেলগুলোকে হেল্পার টি সেলস রেকগনাইজ করছে, মানে সেই ধরনের অ্যান্টিজেন্স গুলোকে। ওকে, তারপর তারা কি করছে, তাহলে বোঝা গেল, এটা কিন্তু একটু তোমাদের ইমিউনোলজির জন্য বুঝে রাখো, যে সাইটোটক্সিক টি সেলস রেকগনাইজ ভাইরাল পেপটাইডস যারা এমএইচসি ক্লাস ওয়ান মলিকিউলস এ তারা প্রেজেন্টেড হচ্ছে, এবং হেল্পার টি সেলস তারা সেই অ্যান্টিজেন গুলোকে রেকগনাইজ করছে যারা কিন্তু এমএইচসি ক্লাস টু মলিকিউলস দ্বারা প্রেজেন্টেড হচ্ছে। এবার হেল্পার টি সেল রেকগনাইজ করার পর কি করছে, এরা কিন্তু সিক্রিট করছে সাইটোকাইনস। ঠিক আছে, এই সাইটোকাইনস হচ্ছে বিভিন্ন টাইপের হয়, ইন্টারলিউকিন হয়, টিউমার নেক্রোসিস ফ্যাক্টরস হয়, ইন্টারফেরন্স হয়, ইত্যাদি হয়। তো এরা কি করছে এই জায়গাটা, এই যে সাইটোকাইনস গুলো সিক্রিট হচ্ছে, তারা কি করছে না, তারা বি সেলকে অ্যাক্টিভেট করছে। আমি বলছিলাম না যে হেল্পার টি সেলের কাজ হচ্ছে অন্য সেলকে হেল্প করা টু মিডিয়েট দ্য ইমিউন রেসপন্স। তাহলে এই যে সাইটোকাইন সিক্রিট করছে, এরা অ্যাক্টিভেট করছে গিয়ে হচ্ছে বি সেলকে, কিসের জন্য না, অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য। আর কি করছে, যে না, এরা ম্যাক্রোফাজ এবং সাইটোটক্সিক টি সেলের অ্যাক্টিভিটি বাড়াচ্ছে। তাহলে হেল্পার টি সেল রেকগনাইজ করলো অ্যান্টিজেনকে প্রেজেন্টেড অন এমএইচসি ক্লাস টু মলিকিউলস, তারপর তারা কি করলো, তারা অ্যাক্টিভেট করলো গিয়ে হচ্ছে বি সেলকে ফর অ্যান্টিবডি প্রোডাকশন, এবং আর কি করছে না, এরা ম্যাক্রোফাজের অ্যাক্টিভিটি বাড়াচ্ছে ফর ইনক্রিজ ফ্যাগোসাইটোসিস, আর সাইটোটক্সিক টি সেল এর অ্যাক্টিভিটিও কিন্তু এরা বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট যেটা, যে তাহলে আমরা কি দেখলাম, ইনেট ইমিউনিটি দেখলাম, অ্যাডাপটিভ ইমিউনিটি দেখলাম। অ্যাডাপটিভ ইমিউনিটির দুটো কনসেপ্ট দেখলাম, ওয়ান ইজ হিউমোরাল মিডিয়েটেড বাই বি সেলস, আরেকটা হচ্ছে সেল মিডিয়েটেড বাই সাইটোটক্সিক টি সেলস, টিসি সেলস, অ্যান্ড হেল্পার টি সেলস, টিএইচ সেলস। এছাড়াও কিন্তু এটা তো তাৎক্ষণিক রিয়াকশন, এবার এটাও তো হতে পারে, আমরা জানি যে এরকম বলে
যে পক্স যদি একবার হয় দ্বিতীয়বার হয় না, এটা খুব একটা সঠিক ধারণা নয়। পক্স যদি কারো চিকেন পক্স একবার হয় দ্বিতীয়বার হতে পারে, তবে সেটা বহু বছর পরে। বা মিজলস বা মামস, এগুলো একবার হলে দ্বিতীয়বার হয় না। হ্যাঁ। তো এটা অনেকটাই সঠিক ধারণা যে কেন হচ্ছে না, তাহলে একবার হাম হলে দ্বিতীয়বার হচ্ছে না, একবার পক্স হলে দ্বিতীয়বার হচ্ছে না, এগুলোর কারণটা কি? কারণটা হচ্ছে যে তাৎক্ষণিক তোমার ইমিউন সিস্টেম যা রিয়াক্ট করেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, বাট এরা কিন্তু একটা লং টার্ম মেমারিও কিন্তু ক্রিয়েট করছে। ঠিক আছে, যাতে ভবিষ্যতে ওই ভাইরাসটাই যদি ইনফেক্ট করে, তখন কিন্তু এরা আবার রেজিস্ট্যান্ট দিতে পারবে। তার জন্য কি, এইখানে মেমারি বি সেলস এবং মেমারি টি সেলস কিন্তু তৈরি হচ্ছে। মেমারি বি সেলস আর মেমারি টি সেলস তৈরি হচ্ছে। কিভাবে ব্যাপারটা হচ্ছে? এইগুলো কি, এগুলো হচ্ছে গিয়ে দে আর লাইক স্মল এলিফ্যান্টস, মানে বাচ্চা হাতির মতো। আমি তোমাদের বলেছিলাম এই ঘটনাটা, যে একটা ছোট্ট হাতির বাচ্চাকে, ঠিক আছে, জাস্ট আ মিনিট, আবার ফোন আসছে। হচ্ছে একটা ছোট হাতির বাচ্চাকে, ধরো 4-5 মাস, তুমি হয়তো বিরক্ত করে দুটো চাটি মেরে চলে গেলে। 50 বছর পর যদি তোমার সেই হাতির বাচ্চাটার সাথে সাক্ষাৎ হয়, সে কিন্তু তোমাকে সুর দিয়ে তুলে 5বার ঘুরিয়ে ফেলে দেবে। কেন? না, এদের মেমারি কিন্তু অসম্ভব হয়। এরা কিন্তু শত্রুকে একবার রেকগনাইজ করে নিলে সারা জীবন আর কোনোদিনও ভোলে না যে শত্রু কে ছিল। ঠিক আছে, তো এদের মেমারি কিন্তু অসম্ভব শার্প মেমারি হয়। তো মেমারি বি সেলস আর মেমারি টি সেলস এর কাজটাই কিন্তু এইটা। এই যে ভাইরাস ইনফেক্ট করলো, এতে মেমারি বি সেল মেমারি টি সেল যে তৈরি হলো, কারণ দেখো, যে অ্যান্টিবডিটা তৈরি হবে ওটা তো সারা জীবন তোমার শরীরে থাকতে পারবে না, ওটা একটা প্রোটিন। আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, 1 সপ্তাহ 2 সপ্তাহ, অ্যান্টিবডিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই মেমারি বি সেল মেমারি টি সেল থেকে যাবে। সে যেই দেখবে যে শত্রু আবার প্রবেশ করেছে, ওই ভাইরাসটা আবার প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে কি করবে, না সে অ্যান্টিবডি তৈরি করবে, করে ভাইরাসটাকে নিউট্রালাইজ করে দেবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এর জন্য কি হচ্ছে, যে একটা লং টার্ম প্রোটেকশন পাচ্ছি। হ্যাঁ। এবং ফাস্টার অ্যান্ড স্ট্রঙ্গার রেসপন্স আপন রি এক্সপোজার টু দ্য সেম ভাইরাস, মানে ওই ভাইরাসটা যখন আবার এক্সপোজড হচ্ছি আমি ওই ভাইরাসটায়, তখন কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব স্ট্রং একটা রেসপন্স হচ্ছে। দ্বিতীয়বার শত্রু যেই ঢুকলো, সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি তৈরি হলো এবং ওটাকে শেষ করে দিল। এটাই হচ্ছে ভ্যাকসিনেশনের প্রিন্সিপাল। তাহলে এই ফাইটটা তো খুব একতরফা হয়ে যাচ্ছে। তোমরা বলবে যে স্যার এই ফাইটটা তো একেবারেই একতরফা, যে শুধু আমাদের শরীর রেসপন্ড করছে আগেনস্ট দ্য ভাইরাস এবং ভাইরাসটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। তো ভাইরাস কি কোনোভাবে ফাইট ব্যাক করবে না? নাকি সে বলবে ঠিক আছে আপনি মারছেন মারুন, আমি মরে যাব? না, ভাইরাসও উপায় বার করে যাতে এই ধরনের যে হোস্ট সেলের ইমিউন রেসপন্স, সেগুলোকে ইভেট করার জন্য। ঠিক আছে, মানে সেগুলোর পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। কি কি ভাইরাল ইভেশন মেকানিজমস আছে, আমরা যদি এক এক করে দেখি কিভাবে তারা ইমিউন সিস্টেমকে ইভেট করতে পারে বা বোকা বানাতে পারে বা পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারে। প্রথম কথা হচ্ছে মিউটেটিং অ্যান্টিজেনস, মানে অ্যান্টিজেনিক ভেরিয়েশন। একটা জিনিস বুঝতে হবে, আমাদের ইমিউন রেসপন্সের একটা মূল বেসিস হচ্ছে যে ভাইরাল যে অ্যান্টিজেনটা আসবে সেটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা। এবার মেমারি বি সেলস মেমারি টি সেলস তৈরি হয়েছে, তারাও কিন্তু ইনিশিয়াল যে ভাইরাল অ্যান্টিজেন ছিল, সেই ভাইরাল অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। হোয়াট ইফ, যে আমি যদি ভাইরাল অ্যান্টিজেনটাকেই পুরোপুরি চেঞ্জ করে দিই। ধরো তোমাদের মধ্যে কেউ ওই হাতির বাচ্চাটাকে বিরক্ত করেছিল, হাতির বাচ্চাটা তার মুখটা মনে রেখেছে, মনে রেখে তার সে নেক্সট বার যেই আসবে তাকে আছাড় মেরে ফেলে দেবে যখন ও বড় হয়ে গেছে, ওর গায়ে জোর হয়ে গেছে। কিন্তু সে যদি একটা মুখোশ পরে আসে, হাতিটা যদি তাকে রেকগনাইজই না করতে পারে, হাতির তো শুকে চেনার কোনো সেভাবে ক্ষমতা নেই, সে মুখ দেখে রেকগনাইজ করবে, মুখটা এমনই চেঞ্জ হয়ে গেল, প্লাস্টিক সার্জারি হয়ে গেল বা মুখোশ পরে নিল, যাতে হাতির বাচ্চাটা আর ওকে রেকগনাইজই করতে পারলো না, মানে এখন বড় হাতি হয়ে গেছে, রেকগনাইজই করতে পারলো না।
এইটা হচ্ছে অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন। ঠিক আছে, আমি যদি ভাইরাল অ্যান্টিজেনটাকেই চেঞ্জ করে দিই, যার জন্য কিন্তু ভ্যাকসিন ভাইরাসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই খুব ফেল করে। ইভেন কোভিড এর ক্ষেত্রেই আমরা দেখেছি ভ্যাকসিন কিন্তু নেয়ার পরেও অনেকেরই কিন্তু কোভিড হয়েছে। এবং এইচআইভি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন আবিষ্কারই করা যায় না এই কারণে। আরেকটা কি আছে, ইনহিবিটিং অ্যান্টিজেনিক প্রেজেন্টেশন। মানে আমি এক্ষুনি বললাম যে CD4+ টি সেলস, মানে হেল্পার টি সেলস, তারা MHC ক্লাস 2 সারফেসে যে অ্যান্টিজেন্স প্রেজেন্ট থাকে তা সেগুলোকে রেকগনাইজ করে। মানে আর যেটা হচ্ছে যে CD8+ যে টি সেলস, সেগুলো হচ্ছে যে সেল সারফেসে মানে ভাইরাল পেপটাইডস থাকছে অ্যালং উইথ MHC ক্লাস 1 মলিকিউল, সেগুলোকে রেকগনাইজ করে। কিন্তু আমি যদি MHC ক্লাস 1 মলিকিউলকে সামহাউ ব্লক করে দিই, তাহলে কিন্তু আমার সাইটোটক্সিক টি সেলস বা CD8+ টি সেলস রেকগনাইজই করতে পারবে না হচ্ছে গিয়ে ভাইরাল অ্যান্টিজেন্সকে। আগেন আই রিপিট, সাইটোটক্সিক টি সেলস কিংবা আমার যেটা হচ্ছে গিয়ে যে CD8+ টি সেলস কিন্তু রেকগনাইজই করতে পারবে না ভাইরাল অ্যান্টিজেন্সকে, যদি আমি MHC ক্লাস 1 মলিকিউলস কে ব্লক করে দিই। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে ইন্টারফেরন রেসপন্সেস। আমরা ইন্টারফেরন আলফা, ইন্টারফেরন বিটার ব্যাপারে জানলাম, আরেকটাও আছে ইন্টারফেরন গামা। এই তিনটে কাজ করে ভাইরাল রেপ্লিকেশনকে ব্লক করার জন্য। কিন্তু এরা তো একটা পাথওয়ের দ্বারা কাজ করে। এই পাথওয়েটাকে যদি কোনোভাবে সাপ্রেস করে বেরিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু ভাইরাল রেপ্লিকেশন চলবে, ভাইরাল প্রোটিন সিনথেসিস চলবে, এবং ভাইরাল ইনফেকশন চলবে। আরেকটা কি, যেটা হার্পিস ভাইরাসের ক্ষেত্রে খুব দেখা যায়, যে এস্টাবলিশিং ল্যাটেন্সি। মানে আমি এমনই একটা ইনঅ্যাক্টিভ স্টেটে চলে গেলাম যে কেউ বুঝতেই পারছে না যে আমি ভেতরে আছি। ঠিক আছে, এটাকে বলে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো, বাংলায় এই কথাটা তোমরা শুনেছো। যে আমি এমন একটা ল্যাটেন্ট স্টেটে চলে গেছি, আমি সেলের কোনো ক্ষতি করছি না, আমি নিজে কোনো প্রোটিন প্রোডাকশন করছি না, রেপ্লিকেশন করছি না, একেবারে সেলের মধ্যে ঢুকে চুপ করে ঘুমিয়ে আছি। ফলে এই মতো অবস্থায় কিন্তু আমাকে কেউ রেকগনাইজও করতে পারছে না, বা আমার এগেনস্টে কোনো ইমিউন রেসপন্স দিতে হবে তার প্রয়োজনীয়তা কেউই বোধ করছে না। সো দিজ আর সাম অফ দ্য ভাইরাল ইভেশন মেকানিজমস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছিল গিয়ে আমাদের টোটাল যে ভাইরাল রেসপন্স, ভাইরাস এর এগেনস্টে আমাদের ইমিউন সিস্টেম কিভাবে রেসপন্স করবে সেটার একটা প্রেজেন্টেশন। এখানে আমি স্টপ করছি শেয়ারিং। হ্যাঁ, আর রেকর্ডিংও স্টপ করছি। তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে এখন করো, আমি উত্তর দিচ্ছি।